হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য আমরা যে এডিকুইটি প্যাটার্নের জিকেগুলো প্র্যাকটিস করছিলাম, রিসেন্ট পরীক্ষার যে পরীক্ষাগুলো হয়েছে রিসেন্টে, তো আমাদের মুঘল যুগের 30টা কোশ্চিন হয়েছিল, আজকে 31 থেকে হবে। কোন মুঘল সম্রাটকে ইনসানে কামিল বা পারফেক্ট ম্যান বলা হতো? শাহজাহানকে ইনসানে কামিল বা পারফেক্ট ম্যান বলা হতো। দরবারের ইতিহাস ও মতাদর্শ অনুযায়ী শাহজাহানকে প্রায় ইনসানে কামিল অর্থাৎ পারফেক্ট ম্যান বলা হতো। এই ধারণাটি সুফি দর্শন থেকে নেওয়া হয়েছে। এই উপাধির মাধ্যমে সম্রাটকে ঐশ্বরিক নির্দেশনায় পরিচালিত আদর্শ শাসক হিসেবে উপস্থাপন করা হতো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষা করেন। যদিও আকবর ও দিন ইলাহির মাধ্যমে নিজেকে ঐশ্বরিক মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ইনসানে কামিল উপাধিটি বিশেষভাবে শাহজাহানের সঙ্গে সম্পর্কিত। কোন মুঘল সম্রাট পিয়েত্রা দুরা এবং দ্বিগম্বুজ শৈলী জনপ্রিয় করেন? তো অ্যান্সার হচ্ছে শাহজাহান, অপশন সি। শাহজাহানের শাসনকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়। এই সময় সাদা মার্বেলের ব্যাপক ব্যবহার এবং পিয়েত্রা দুরা মার্বেলের উপর মূল্যবান পাথরের নকশা বসানো প্রযুক্তি জনপ্রিয় হয়। দ্বিগম্বুজ শৈলী আগে শুরু হলেও শাহজাহানের সময় এটি পূর্ণতা পায়, যেমন তাজমহল এবং জামা মসজিদে দেখা যায়। তার নির্মাণশৈলী সমমিতি, সৌন্দর্য এবং জাঁকজমকের জন্য বিখ্যাত। দিল্লির লালকেল্লা নির্মাণের জন্য কোন মুঘল সম্রাট দায়ী ছিলেন? অর্থাৎ লালকেল্লা কে তৈরি করেছিলেন? তো অপশান সি, শাহজাহান। শাহজাহান দিল্লির রেড ফোর্ট বা লালকেল্লা নির্মাণ করেন। তিনি 1639 সালে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করে নতুন রাজধানী শাহজাহানাবাদ প্রতিষ্ঠা করেন এবং এই দুর্গটি নির্মাণ করেন। লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই দুর্গে বিখ্যাত স্থাপনা যেমন দিওয়ানে আম, দিওয়ানে খাস এবং রংমহল রয়েছে। দিল্লির লালকেল্লার নির্মাণ কাজ প্রায় কোন সালে শুরু হয়েছিল? তো দিল্লির লালকেল্লার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1639 সালে, অপশন সি। ব্যাখ্যাটা এর আগেরটা পড়লেই হবে। তাজমহল কোন বিখ্যাত স্মৃতিস্তম্ভ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? তো হুমায়ুনস টম্ব বা হুমায়ুনের সমাধি দ্বারা অনুপ্রাণিত তাজমহল। তাজমহল দিল্লির হুমায়ুনের সমাধি দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত। হুমায়ুনের সমাধিকে প্রায় তাজমহলের পূর্বসূরি বলা হয়। এর প্রধান বৈশিষ্ট্য যেমন বড় গম্বুজ, চারবাগ বাগান পরিকল্পনা, লাল বেলে পাথর ও সাদা মার্বেলের ব্যবহার এবং অষ্টভুজাকৃতি নকশা তাজমহলে আরও উন্নতভাবে দেখা যায়। শক্তিশালী মুঘল শাসকদের মধ্যে শেষ সম্রাট কে ছিলেন? তো শক্তিশালী মুঘল শাসকদের মধ্যে শেষ ছিলেন আওরঙ্গজেব। আওরঙ্গজেব শাসনকাল 1658 থেকে 1707কে মহান মুঘলদের মধ্যে শেষ শক্তিশালী সম্রাট হিসেবে গণ্য করা হয়। তার আমলে মুঘল সাম্রাজ্য সর্বাধিক ভৌগোলিক বিস্তার লাভ করে। 1707 সালে তার মৃত্যুর পর দুর্বল উত্তরসূরি, উত্তরাধিকার যুদ্ধ এবং আঞ্চলিক শক্তির যেমন মারাঠা, শিখ, জাট প্রভৃতি উত্থানের কারণে সাম্রাজ্যের দ্রুত পতন শুরু হয়। কোন মুঘল সম্রাট মারাঠাদের বিরুদ্ধে দাক্ষিণাত্য অভিযান পরিচালনা করেন এবং দীর্ঘ সময় ওই অঞ্চলে কাটান? তো অ্যান্সার হচ্ছে আওরঙ্গজেব, অপশন বি। আওরঙ্গজেব তার শাসনের শেষ 25 বছর অর্থাৎ 1681 থেকে 1707 দাক্ষিণাত্যে অতিবাহিত করেন। তিনি ব্যক্তিগতভাবে মারাঠাদের প্রথমে শিবাজি, পরে সম্ভাজি ও রাজারাম এবং দাক্ষিণাত্যের সুলতানগুলির যেমন বিজাপুর ও গোলকন্ডার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। দিল্লি থেকে তার দীর্ঘ অনুপস্থিতি কেন্দ্রীয় প্রশাসনকে দুর্বল করে এবং সাম্রাজ্যের কোষাগার শূন্য করে দেয়, যা সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হয়ে ওঠে। তিনি বিজাপুর 1686 ও গোলকোন্ডা 1687 দখল করেন, কিন্তু মারাঠা প্রতিরোধ সম্পূর্ণভাবে দমন করতে ব্যর্থ হন। সামুগড়ের যুদ্ধ আওরঙ্গজেব কার বিরুদ্ধে লড়েছিলেন?
তো শামুগড়ের যুদ্ধ ঔরঙ্গজেব দারা শিকোর বিরুদ্ধে লড়েছিলেন। অপশন ডি। ১৬৫৮ সালের শামুগড়ের যুদ্ধ ছিল শাহজাহানের পুত্রদের মধ্যে উত্তরাধিকার যুদ্ধের নির্ণায়ক সংঘর্ষ। এটি ঔরঙ্গজেব, যিনি মুরাদ বক্সের সঙ্গে জোটবদ্ধ ছিলেন, এবং তার জ্যেষ্ঠ ভ্রাতা ও সিংহাসনের উত্তরাধিকারী দারা শিকোর মধ্যে সংঘটিত হয়। ঔরঙ্গজেবের সামরিক দক্ষতার ফলে দারা পরাজিত হন এবং ঔরঙ্গজেব নিজেকে সম্রাট বা আলমগীর হিসেবে ঘোষণা করেন। দারা শিকো একজন বিদ্বান ছিলেন এবং তিনি উপনিষদ পারস্য ভাষায় অনুবাদ করেছিলেন। সিরে আকবর। মুঘলদের মনসবদারি ব্যবস্থা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? একটি মনসব কোনো অভিজাত ব্যক্তির পদমর্যাদা বা জাত এবং বেতন উভয় নির্দেশ করত। প্রত্যেক মনসবদারকে ব্যক্তিগতভাবে সেই জাগিরে বসবাস করতে হতো যেখান থেকে তিনি রাজস্ব পেতেন। তো এখানে ২ নম্বরটা ভুল রয়েছে। একটি মনসব কোনো অভিজাত ব্যক্তির পদমর্যাদা, বেতন উভয় নির্দেশ করত, এটা ঠিক ছিল। তো শুধু ওই একটি ঠিক রয়েছে, ২টা ভুল রয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশন এ, শুধুমাত্র 1। বিবৃতি 1 সঠিক। জাত পদমর্যাদা দ্বারা কোনো অভিজাত ব্যক্তির ব্যক্তিগত মর্যাদা এবং বেতন নির্ধারিত হতো। বিবৃতি 2 ভুল, কারণ মনসবদারের প্রায় এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা হতো এবং তারা তাদের নির্ধারিত জাগির থেকে দূরের অঞ্চলেও কাজ করতেন, যাতে তারা স্থানীয়ভাবে ক্ষমতার ভিত্তি গড়ে তুলতে না পারেন। তাদের জাগিরে ব্যক্তিগতভাবে বসবাস করার প্রয়োজন ছিল না, বরং তাদের প্রতিনিধি রাজস্ব সংগ্রহ করতেন। এই ব্যবস্থা আকবরের প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সওয়ার পদমর্যাদা নির্দেশ করত যে তাদের কতজন অশ্বারোহী সৈন্য বজায় রাখতে হবে। মুঘল প্রশাসনের প্রেক্ষাপটে শেখজাদা বা হিন্দুস্থানি কাদের বলা হতো? তো শেখজাদা বা হিন্দুস্থানি বলা হতো দেশীয় মুসলমান যারা মুঘল শাসনে প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন। মুঘল অভিজাত শ্রেণীতে শেখজাদা বা হিন্দুস্থানি বলতে দেশীয় ভারতীয় মুসলমানদের বোঝাতো, যারা মূলত ধর্মান্তরিত বা প্রাচীন বস্তি স্থাপনকারীদের বংশধর ছিলেন এবং প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন। এরা তুরানি, মধ্য এশীয়, ইরানি, পারস্য এবং আফগান বিদেশি অভিজাতদের থেকে আলাদা ছিল। পরবর্তী মুঘল যুগে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সৈয়দ ভ্রাতৃদ্বয় হিন্দুস্থানি গোষ্ঠীর বিশিষ্ট উদাহরণ। মুঘল শাসন ব্যবস্থায় রাজাদের প্রশাসনিক ভূমিকা জমিদারদের থেকে কিভাবে আলাদা ছিল? তো রাজারা বৃহত্তর অঞ্চল শাসন করতেন এবং উচ্চ মর্যাদা ভোগ করতেন, আর জমিদাররা প্রধানত ভূমি রাজস্ব সংগ্রহের দায়িত্ব পালন করতেন। তো এটা ছিল আলাদা, ঠিক আছে। মুঘল শাসনে রাজা সাধারণত স্বায়ত্তশাসিত প্রধান বা শাসক ছিলেন, যারা বৃহত্তর অঞ্চল শাসন করতেন এবং উচ্চ রাজনৈতিক ও সামাজিক মর্যাদা ভোগ করতেন। অনেক সময় তারা মনসবদার হিসেবেও নিযুক্ত থাকতেন। আর অন্যদিকে জমিদার ছিলেন স্থানীয় ভূস্বামী, যাদের প্রধান বংশানুক্রমিক অধিকার ছিল কৃষকদের কাছ থেকে ভূমি রাজস্ব সংগ্রহ করা এবং তার একটি অংশ নিজেদের জন্য রাখা। যদিও উভয়ে মধ্যস্থতাকারী ছিলেন, রাজাদের রাজনৈতিক স্বাধীনতা ও সামরিক দায়িত্ব বেশি ছিল, আর জমিদাররা রাজস্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। মুঘলদের জন্য কান্দাহারকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করার প্রধান কারণ কী ছিল? তো প্রধান কারণ ছিল এটি কাবুল ও হেরাতের মধ্যে স্থলপথ নিয়ন্ত্রণ করত এবং একটি সুরক্ষিত সামরিক ঘাঁটি হিসেবে কাজ করত। অপশন ডি হচ্ছে অ্যান্সার। কান্দাহার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি ভারত, পারস্য ও মধ্য এশিয়ার মধ্যে সংযোগকারী প্রধান স্থলপথ। কাবুল ও হেরাতের মধ্যবর্তী পথ নিয়ন্ত্রণ করত। এটি উত্তর পশ্চিম দিক থেকে ভারতীয় উপমহাদেশে প্রবেশের প্রবেশদ্বার হিসেবে কাজ করত। মুঘল সাম্রাজ্যের প্রতিরক্ষা এবং ইরানের সাফাভি ও উজবেক শক্তির বিরুদ্ধে সুরক্ষার জন্য কান্দাহার দখলে রাখা অত্যন্ত জরুরি ছিল। এটি মুঘল ও সাফাভিদের মধ্যে বারবার বিরোধের কারণ হয় এবং ১৬৪৯ সালে শাহজাহানের সময় এটি স্থায়ীভাবে হারানো হয়। পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে তিমুরিদ শক্তির পতনের প্রধান কারণ কী ছিল? তো তিমুরিদ শক্তির পতনের প্রধান কারণ ছিল
সাম্রাজ্য বিভাজনের কারণে অভ্যন্তরীণ গৃহযুদ্ধ। অপশন বি। পঞ্চদশ শতকের শেষভাগে মধ্য এশিয়ায় তিমুরিদ সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল উত্তরাধিকার নিয়ে অভ্যন্তরীণ সংঘর্ষ এবং বিভিন্ন তিমুরিদ রাজপুত্রদের মধ্যে সাম্রাজ্যের বিভাজন। এই বিভক্তি তাদের দুর্বল করে তোলে এবং উজবেক শাসক সাইবানি খানের উত্থান তাদের ট্রান্স অক্সিয়ানা অঞ্চল থেকে বিতাড়িত করে। এই চাপের ফলে ফরগানার তিমুরিদ রাজপুত্র বাবর দক্ষিণে কাবুল এবং পরে ভারতে মনোযোগ দেন। নিচের বিবৃতিগুলি অ্যাসারসেন ও রিজেন আকারে দেওয়া হয়েছে। অ্যাসারসেন হুমায়ুনের সমাধি ছিল প্রথম প্রধান মুঘল বাগান সমাধি এবং এটি তাজমহলের অনুপ্রেরণা ছিল। এটা ঠিক কথা বলা হয়েছে। আর রিজেনটা দেওয়া হয়েছে, এতে চারবাগ বাগান বিন্যাস এবং দ্বিগম্বুজ সমাধি শৈলী পরিবর্তিত হয়েছিল। দুটোই অ্যাসারসেনও সত্য এবং রিজেন্টও সত্য। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে তাহলে। আচ্ছা, আর একটা জিনিস দেখতে হবে যে আরটা এর ব্যাখ্যা হচ্ছে কিনা। দেখো, এখানে হুমায়ুনের সমাধি ছিল প্রথম প্রধান মুঘল বাগান সমাধি, এখানে কথা বলা হচ্ছে বাগান সমাধির, এবং পরবর্তীতেও এটা চারবাগ বাগান বিন্যাস এবং দ্বিগম্বুজ সমাধি শৈলী পরিবর্তিত হয়েছিল। এটা ঠিক ব্যাখ্যা করছে, এটা অ্যাসারসেনকে রিজেনটা ব্যাখ্যা করছে। তো অপশন এ হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে। মুঘল স্থাপত্য সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এটি পারস্য, ইসলামিক, তুর্কি এবং ভারতীয় শৈলীর সংমিশ্রণ। ঠিক। লাল বেলে পাথর এবং সাদা মার্বেল সাধারণভাবে ব্যবহৃত নির্মাণ সামগ্রী ছিল। এটাও ঠিক, কারণ লাল বেলে পাথর এবং সাদা এগুলো তাজমহলে আমরা দেখেছি এবং লাল কেল্লাতেও আছে। আর এটা পারস্য, ইসলামিক, তুর্কি, ভারতীয় শৈলীর সংমিশ্রণ, এটাও ঠিক। তো এখানে আমাদের অপশন সি হবে অ্যান্সার, 1 এবং 2। চলো আমরা অ্যান্সারটা দেখি। ঠিক, 1 এবং 2 উভয় সঠিক। উভয় বিবৃতি সঠিক, কারণ মুঘল স্থাপত্য তার সমবায়মূলক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত, যেখানে পারস্য মানে গম্বুজ, খিলান, ইসলামিক বা তুর্কি মিনার, ক্যালিগ্রাফি এবং ভারতীয় যেমন ছত্রি, ব্রাকেট, কলস শৈলীর সংমিশ্রণ দেখা যায়। দ্বিতীয়ত, মুঘলরা নির্মাণে ব্যাপকভাবে লাল বেলে পাথর, যা আকবর ও শের শাহ বেশি ব্যবহার করতেন, এবং সাদা মার্বেল, যা শাহজাহান বেশি ব্যবহার করতেন আর কি। ঠিক আছে, উদাহরণ যেমন লালকেল্লা লাল বেলে পাথর আর তাজমহল সাদা মার্বেল। ওকে, তো আজকে এই পর্যন্ত। এরপরে আর মোটামুটি 15-16টা কোশ্চেন আছে, ওটি আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, তারপরে মুঘল যুগ শেষ হয়ে যাবে।